শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন প্রায় 13.5 লাখ শিক্ষার্থী। রাজধানীতে বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। বাংলাদেশের মাঝারি মাত্রার ভূমিকম্পে মানবিক বিপর্যয়ের শঙ্কা। নিয়ম না মেনে যত্রতত্র বহুতল ভবন নির্মাণে বাড়ছে ঝুঁকি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। গত 2-3 বছরে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো যেহেতু 150 বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় নাই, তো এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি কিন্তু আছে। রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় সালিশি বৈঠকের সময় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য বলছেন স্থানীয়রা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মাত্র 161 সেকেন্ডের এক বেলজিয়ান টর্নেডো, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেনেগালের দুর্গ। লুকাকু টিলেম্যান্সের জোড়া আঘাত আর অতিরিক্ত সময়ের 125 মিনিটের পেনাল্টিতে ম্যাচটাই ছিনিয়ে নিল সেনেগালের হাত থেকে। 3-2 গোলের মহাকাব্যিক জয়ে শেষ 16 বেলজিয়াম। ব্রাসেলসে যখন বাঁধ ভাঙা উল্লাস, ডাকারে তখন শুধু বুক ফাটা কান্না। দুই অর্ধে 2 গোলে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছিল সেনেগাল। গ্যালারিতে সমর্থকদের সে কি উল্লাস! কিন্তু ফুটবল বিধাতা হয়তো এভাবেই প্রতি মুহূর্তে রং বদলান। 85 মিনিট পর্যন্ত যা ছিল সেনেগালের রূপকথা, মাত্র 161 সেকেন্ডের ঝড়ে তা রূপ নিল আফ্রিকান কান্নায়। খাদের কিনারা থেকে ফিরে এসে সিয়াটল স্টেডিয়ামে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই মাঠে তখন শুধুই লায়ন্স অফ তেরেঙ্গাদের দাপট। 25 মিনিটে সাদিও মানের জাদুকরি পাস থেকে হাবিবির প্রথম গোল, আর দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়াম রক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে ইসমাইলা সারের সেই বুলেট গতির হাফ বলি। 2-0 গোলে পিছিয়ে পড়ে ডি ব্রুইনা লুকাকুদের বেলজিয়াম তখন স্রেফ ধ্বংসস্তূপ। ঘড়ির কাঁটায় তখন 85 মিনিট। সেনেগালের সমর্থকরা যখন শেষ 16 টিকিট উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই আছড়ে পড়ল বেলজিয়ান টর্নেডো। 86 মিনিটে দেশের হয়ে 92তম গোলটি করে ব্যবধান কমান লুকাকু। আর ঠিক তার 3 মিনিটের মাথায় সেনেগালের গোলরক্ষকের মারাত্মক ভুলে হেডে সমতায় ফেরান টিলেমান্স। মাত্র 61 সেকেন্ডে লন্ডভন্ড হয়ে গেল সেনেগালের স্বপ্ন। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলের সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 118 মিনিটে লামিন কামারার এক চ্যালেঞ্জে পেনাল্টির দাবি তোলে বেলজিয়াম। ভিআরএ চেকের পর রেফারির বিতর্কিত পেনাল্টির বাঁশি। সেনেগালের ফুটবলাররা মাঠে শুয়ে প্রতিবাদ করেও লাভ হয়নি। 125 মিনিটে ঠান্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে জড়ান টিলেমান্স। ব্যাস, স্কোর লাইন 3-2। আর ফেরা হলো না আফ্রিকার দলটির। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তীব্র আক্ষেপ নিয়ে কান্নায় ভেঙে পড়েন সেনেগালের ফুটবলাররা। সিয়াটলের 3 রঙা উল্লাসের ঢেউ তখন আছড়ে পড়েছে ব্রাসেলসে, আর স্বপ্নভঙ্গের নীল বেদনায় পড়ছে ডাকার। ফুটবল বোধহয় একেই বলে, এক পক্ষের জন্য নির্মম নিষ্ঠুরতা, আর অন্য পক্ষের জন্য মহাকাব্যিক রূপকথা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। পিছিয়ে পড়েও 2-1 গোলের দারুণ এক জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। সেই সাথে কেইন টপকে গেছে পেলেকে। চলতি আসরে 5টি সহ বিশ্বকাপের গোল সংখ্যায় ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে ইংলিশ অধিনায়কের গোল সংখ্যা এখন 13। ইতিহাসই যখন দলটির বিপক্ষে দাঁড়িয়ে, তখন খাদের কিনারা থেকে ফিরে আসাটা দুঃসাহসিকতাই বটে। পরিসংখ্যান বলছে 1966 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। কিন্তু 6 দশকে সেই নজির আর তৈরি করতে পারেনি থ্রি লায়ন্স। অতঃপর ডিআর কঙ্গোর বিপক্ষে নতুন ইতিহাস রচনা করলো ইংলিশরা। 2-1 গোলের জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখল টুখেল শিষ্যরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অবশ্য শুরুটা ছিল অন্যরকম। ইংলিশদের স্তব্ধ করে ম্যাচে 7 মিনিটে দলকে 1-0 গোলে এগিয়ে নেন ব্রায়ান সিপাঙ্গা। ডি বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় ইংল্যান্ড।
বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলপোস্টের নিচে প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক লিওনেল এমবাসি। তার অতিমানবীয় দক্ষতায় লিড নিয়ে বিরতিতে যায় কঙ্গো। তবে আসল রোমাঞ্চ জমা ছিল দ্বিতীয়ার্ধে। ৭৫ মিনিটে হ্যারি কেইনের দারুণ এক শটে দেয়াল ভাঙে ইংল্যান্ড। ১১ মিনিট পর আবারও থ্রি লায়ন্সদের আনন্দে ভাসান ইংলিশ অধিনায়ক। বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে জোরালো শটে পাঠিয়ে দেন জালে। চলতি আসরে ৫টি সহ বিশ্বকাপে গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে কেইনের এখন গোল সংখ্যা ১৩টি। অবশেষে অশ্রু সঙ্গী হয়েছে কঙ্গোর। চলতি বিশ্বকাপে চমক দেখিয়েও নতুন ইতিহাস রচনা করা হয়নি আফ্রিকা দেশটি। অন্যদিকে ২-১ গোলের জয় রাউন্ড অফ 16 নিশ্চিতের আনন্দে মাতোয়ারা ইংলিশরা। আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অপর ম্যাচে শেষ ১৬ যাবার লড়াইয়ে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ফোলারিন বালুগানের পর টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিকে নকআউটের টিকিট কাটল আয়োজক দেশটি। সান ফ্রান্সিসকোতে প্রথমার্ধে ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত জ্বালার দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াই। যুক্তরাষ্ট্র ৩১ মিনিটে জ্বালার দেখা পেলেও অফসাইডে ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। অবশ্য প্রথমার্ধের শেষ দিকে ফোলারিন বালুগানের গোলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মার্কিনিরা। দ্বিতীয়ার্ধের গোল শোধে মরিয়া বস্তিয়া। ম্যাচের ৬৫তম মিনিটে বালুগানের লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল পরিণত হয় যুক্তরাষ্ট্র। তারপরও দ্বিতীয় গোল পেয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিটে ফ্রি কিক থেকে স্কোর শিটে নাম লেখান টিলম্যান। রাউন্ড অফ 16-এ যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে আজ একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিচ্ছেন ১২,৭০,৫৮৩ শিক্ষার্থী। সব বোর্ডে আজ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে ২,৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এবারই প্রথম কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে বডি অন ক্যামেরা রয়েছে। এছাড়া নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে ভিজে ও ছাতা হাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টির ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত ১.৫ বছরে বাংলাদেশে ৫২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ২.৫ থেকে ৫.৭ মাত্রার ছিল এসব ভূমিকম্প। এর মধ্যে ৩৯টিরই উৎপত্তি স্থল ছিল দেশের অভ্যন্তরে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির জরিপ বলছে ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭২,০০০ ভবন ধসে পড়বে। পাশাপাশি গ্যাস লাইন ফেটে অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে রাজধানী। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে যেমন তদারকি নেই, তেমনি দুর্যোগ পরবর্তী প্রস্তুতিও নেই সরকারের। শাকিল হাসানের রিপোর্ট। ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্পে মানবিক বিপর্যয়ে ভেনেজুয়েলা। প্রতি বছরই ভূমিকম্পে প্রাণ হারাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশেও গত বছরে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়, আহত হন ৫ শতাধিক। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, গত ১.৫ বছরে বাংলাদেশে ৫২ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে উৎপন্ন হয়েছে ৩৯টি। রিক্টার স্কেলে ২.৫ থেকে ৫.৭ মাত্রার ছিল এসব ভূমিকম্প। সবচেয়ে বেশি সিলেটে উৎপন্ন হয়েছে ৮টি ভূমিকম্প। নরসিংদীতে ৫টি এবং রংপুরে ৪টি ভূমিকম্প উৎপন্ন হয়েছে। কয়েকটি বাংলাদেশ ভারত সীমান্ত, ভুটান ও মিয়ানমারে। যে ২০১৫-১৬ থেকে শুরু করে ২০-২১ এই সময়গুলোতে আসলে অ্যাভারেজ এই বাংলাদেশের ভেতরে ভূমিকম্পের সংখ্যাগুলো আসলে ১০-এর ভেতরে ছিল, যেটা কিন্তু গত ২-৩ বছরে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো যেহেতু ১৫০ বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয় নাই, এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের ঝুঁকি কিন্তু আছে। গত ১.৫ বছরে ১৩টি ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে ৪ থেকে ৫ মাত্রার। এমনকি ঢাকার বাড্ডাতেও উৎপন্ন ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। তারপরও যত্রতত্র তৈরি হচ্ছে বহুতল ভবন, বাড়ছে ঝুঁকি।
রাজুকের যে টোটাল 1500 স্কোয়ার কিলোমিটার তার 60%ই হচ্ছে নরম খাদা, তার মানে জলসিঁড়ি আছে, বসুন্ধরা আছে, আমাদের হাজারীবাগ আমি নামগুলো যত ভরাট মাটির জমি, এগুলো খুবই খারাপ অবস্থা। মাটিকে উন্নয়ন করতে হবে, সাথে ভালোবাসাও তৈরি করতে হবে ভূমিকম্প সঙ্গে। যেসব এলাকার মাটি মজবুত সেখানে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ নিশ্চিতে তদারকি বাড়াতে হবে। খাল জলাশয়ে নিচু ভূমি ভরাট করে নরম মাটিতে যেসব ভবন তৈরি হয়েছে সেসব রয়েছে উচ্চ ঝুঁকিতে। পাশাপাশি বিল্ডিং কোড না মেনে তৈরি ভবনগুলো ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারবে না। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার জরিপ বলছে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলেই ৭২,০০০-এরও বেশি ভবন ধসে পড়বে। রাজুকের অধীন এলাকায় ২১ লাখ ভবনের মধ্যে ৬ লাখ বহুতল। এর প্রায় বেশিরভাগই তৈরি হয়েছে বিল্ডিং কোড না মেনে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ এই পুরকৌশলবিদের। এক্সিস্টিং এই বিল্ডিং স্টককে চেক করে আমাদের মজবুতিকরণ করতে হবে। গ্যাস লাইনটাকে একদম ইনশিওর করা, যাতে একটা আটকের পরে ওখানে বাতাসে গ্যাসটাকে ছেড়ে দেওয়া যায়, নাহলে আটকা থাকলে ওখানে যদি আগুন লেগে যায় ওটা কিন্তু সেকেন্ডারি ডিজাস্টার মেজর হয়ে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার চিকিৎসার প্রস্তুতি নেই বাংলাদেশের। এখনও সাধারণ মানুষ সচেতন নন। দেশব্যাপী তৈরি হয়নি দক্ষ স্বেচ্ছাসেবক। তাই মাঝারি ভূমিকম্পেও মানবিক বিপর্যয়ের আশঙ্কা এই অধ্যাপকের। এখন পর্যন্ত সামগ্রিক প্রস্তুতি খুবই নগণ্য। একটা দুইটা বিল্ডিং হয়তো আমরা ইয়ে করবো, কিন্তু হাজার হাজার যখন বিল্ডিং করে যাবে আমরা তো পারবো না। তখন এই জন্য আমাদের এই যে সরকারি যে লোকজন আছে, এই লোক বলে হবে না, তখন আমাদের কি ভলান্টিয়ার করতে হবে, ট্রেনিং দিয়ে রাখতে হবে। ভূমিকম্পের যেহেতু সতর্কতা নেই, তাই আগাম ও পরবর্তী প্রস্তুতি নিশ্চিত করে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে 2 বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মারা যান। বুধবার রাত 8:30টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 29 জুন ব্রাজিল জাপান ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ এবং তা মীমাংসার জন্য বুধবারের সালিশি বৈঠক। এক পর্যায়ে 2 বিএনপি নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্থানীয় কয়েক ব্যক্তি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। দুজনকেই প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান আবুল বাশার। বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, সালিশ চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। জানান, ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন সাদ্দাম, কিন্তু এই ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ না নেয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন নেতারা। দায়িত্বশীল অফিসার সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের আপনাদেরকে বলছে যে ওনার নামে আগে মামলা রয়েছে। আরে ভাই, ওনার নামে মামলা রয়েছে, সেটি বিচার হবে আদালতে। সে দোষী না নির্দোষী? আপনি পুলিশ অফিসার, দায়িত্বশীল অফিসার, ওনার উপরে আক্রমণ হয়েছে, তাকে আপনার ধরার দায়িত্ব। যাহার আমলে নিয়ে তখন যদি এই কাজটা করতো তাহলে এই জিনিসটা হইতো না। এবং এই জিনিসটা সবাই অবগত, প্রশাসনের যারা আছে, এবং এই ছেলের ওই জায়গার থেকে মীমাংসা কথা বললা ওইখান থেকে বাইরে হওয়ার পরে এরা উৎপাদিত ছিল পরিকল্পিতভাবে। এই যে সেই এমসি আছে তার দেখেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। ব্রাজিলের ফুটবল খেলা যেদিন গেছে ওই দিন খেলা দেখা একটু করে নিজেদের মধ্যে হাতাহাতির বিষয় নিয়ে আবার আজকে সন্ধ্যার পরে অপমীমাংসা সমঝোতার জন্য তারা বসছিল। ওখানে আবার তর্ক বিতর্কের এক পর্যায়ে এটা ঘটে। আমরা কাজ করতেছি, আমরা অভিযানে নামছি, কাজ করতে ওই ওদের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসে না। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযোগ আছে বলে জানান তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ভরণ পোষণে দিনকে দিন কমছে আন্তর্জাতিক সহায়তা। একবেলা খাওয়ার সর্বোচ্চ বরাদ্দ এখন মাথাপিছু মাত্র 16 টাকা। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলছে, অর্থ সংকটের পাশাপাশি দেশে ফেরার সম্ভাবনা আপাতত না থাকায় হতাশা বাড়ছে রোহিঙ্গাদের মধ্যেও। এই অবস্থায় এই ইস্যুতে আন্তর্জাতিক নজর ফেরাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যাশিত সহায়তার 50% পাওয়া নিয়েও সন্দিহান বাংলাদেশ।
বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু জাতীয় সংকট তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশুর রিপোর্ট। 2017 থেকে যে রোহিঙ্গা ঢলের শুরু তা পুরোপুরি বন্ধ হয়নি এখনো। গত 1.5 বছরেও প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন আরও প্রায় 1.5 লাখ মিয়ানমারের নাগরিক। বাংলাদেশে থাকা এসব রোহিঙ্গাদের দেখভালের জন্য জাতিসংঘের উদ্যোগ জেআরপি বা জয়েন্ট রেসপন্স প্ল্যান। প্রথম কয়েক বছর এতে $1 বিলিয়ন পাওয়া গেলেও দিনকে দিন তা কমছে। এবছর $710 মিলিয়ন যে প্রতিশ্রুতি তা গতবারের চেয়ে অন্তত 26% কম। 2017-তে যে পরিস্থিতি ছিল, এখনো রোহিঙ্গারা অনেকে একই অবস্থার শিকার হচ্ছে। আবার সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে যারা তারাও ভালো নেই। দ্রুত দেশে ফেরারও কোনো সম্ভাবনা নেই। তাদের সামনে কোনো আশার আলো নেই। তাই এ সংকটে নতুন সমাধান খুঁজতে হবে। 2017-তে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পর গাজা, সুদান ও ইউক্রেন 3টি বড় সংকট দেখা দিয়েছে বৈশ্বিকভাবে। স্বভাবতই বিশ্ব সম্প্রদায়ের নজরের পাশাপাশি অর্থ বরাদ্দেও অগ্রাধিকার পেয়েছে সেসব ঘটনা। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বমঞ্চে সক্রিয় রাখার আশা দেখছে বাংলাদেশ। যেহেতু ফান্ড কাট হয়েছে, আপনার এডুকেশন এখন চ্যালেঞ্জ হচ্ছে, তারপরে আপনাদের ট্রিটমেন্ট, মেডিকেল, ওদের বাসস্থান সবকিছুই এখন একটা চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নতুন রোল উনি নিয়েছেন, সেখান থেকে হয়তো এই রোহিঙ্গা ইস্যুটাকে আরো আন্তর্জাতিক পরিমণ্ডলে ফোকাসড করার জন্য উনি অবশ্যই সেটাতে কাজ করবেন। গত বছর যে আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি ছিল বাস্তবে মিলেছিল তার মাত্র অর্ধেক। একদিকে রোহিঙ্গাদের মধ্যে বাড়তি জন্মহার, নতুন ঢল অব্যাহত থাকা, আর বিপরীতে টাকা কমে যাওয়ায় এখন তাদের 3 বেলা খাওয়ানোই দুষ্কর। 33% রোহিঙ্গার জন্য দিনে $12, 50 ভাগের জন্য 10 আর 17 ভাগের জন্য $7 খাওয়ার খরচ এখন। যেটি সর্বোচ্চ $12, 33% পাচ্ছে, তাতে তারা 3 বেলা খায়, 1 বেলার দাম পড়ে $16। তো $16 দিয়ে তো আসলে একটা মিল হয় না। মানুষগুলো ধরেন ভুখানাঙ্গা থাকে, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ফলে এটি আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এর সাথে আমাদের সিকিউরিটি জড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদের দ্রুত কিভাবে মিয়ানমার ফেরানোর কাজ অন্তত শুরু করা যায়, সেটি সরকারের অগ্রাধিকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কিংবা নবগঠিত বিএনপি সরকার কখনোই বন্ধ হয়নি রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ। বরং এখন কেউ কেউ ওপাশ থেকে নিজের সহায় সম্বল, টাকা পয়সা সবকিছু দিয়ে দালালদের ধরে বাংলাদেশে চলে আসছেন। আর তাই এই বিপুল জনগোষ্ঠী আদৌ মিয়ানমারে ফিরবে কিনা সেই প্রশ্ন জোরদার হচ্ছে ক্রমশই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। দেশের 64 জেলায় একযোগে নজরুল বর্ষ 2026-27 পালনের উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অন্য যারা আছেন দয়া করে কেউ কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে যে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত 74টি উপজেলা অফিসার, নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা বোধহয় এইরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন। কার্ডের ভাষাটা যদি এইরকম হতো যে সকল বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমীগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হলো আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি, সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাতো ব্যাপারটা, বা তাহলে দেখতে কেমন লাগতো। ঠিক এ কারণেই আমি
উদাহরণটা দিলাম যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন এই কথাটা মানে টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন যাদের থাকাটা উচিত ছিল তাহলে বোধহয় হ্যাঁ ইয়েস, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। দর্শক, রাজধানীর বাড়িধারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফ করছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সরাসরি যাচ্ছি সেখানে। Translate this outcome into tangible results and stronger momentum for economic, social development, bring great benefits to our countries and our two peoples. So that is the message I want to send to you. Thank you. Okay, now it's a Q&A session. We have approximately half an hour time for you to raise your questions. And please identify the media you're belonging to before asking questions. Okay, later. This is me, Ahmed Reza, and I work for television in Jomuna. So I have a particular question regarding this project. As you mentioned that you are very eager to cooperate this project particularly, but from our government, still we have got the words like that. The discussion needs more. There are more discussion can be happen in near future with China and Bangladesh issues, especially this project. So what about your position regarding their words? ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছেন এসব হামলায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 25 জন। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি অভিযোগ করেন বেশ কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে। এছাড়া খার্কিভেও জোরালো হামলা চালিয়েছে রুশ সেনারা, সেখানে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরও অন্তত 32 জন। রাজধানীর মস্কোতে ইউক্রেনের লাগাতার হামলার জবাবে সম্প্রতি ইউক্রেন জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফ্লাইটের উড়োজাহাজ নতুন এয়ারফোর্স 1। বুধবার মেরিল্যান্ড থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নর্থ ডাকোটার উদ্দেশ্যে প্রথমবার উড়ান দেয় উড়োজাহাজটি। অভিষেক ফ্লাইটে উড়ানো হয় জাতীয় পতাকা। গেল মাসের শুরুতে কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্স 1 উন্মোচন করে ডোনাল্ড ট্রাম্প। এটি মূলত বোয়িং এর একটি 7478 এর মডেল বিলাসবহুল বিমান, যার আনুমানিক মূল্য $400 মিলিয়ন। আগের এয়ারফোর্স 1 বিমানটি 30 বছরের বেশি সময় ধরে যুক্ত ছিল মার্কিন প্রেসিডেন্সিয়াল বহরে। দর্শক, এই ছিল যমুনা নিউজে